দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সুখের সংসার সীমার। স্বামী তারাপদ সেন খুব সহজ সরল মানুষ। তারাপদবাবু ছোটখাটো ব্যবসা হলেও সংসারে কোনো অভাব ছিল না। হেসে খেলে দিন কেটে যায় ওদের। ওদের বড় মেয়ের নাম রুমা। পড়াশোনাতে তার একদমই মন নেই। তার চাইতে সে বেশি পছন্দ করত ছোট ভাই বোনদের দেখাশোনা করতে। সারা দিন কোলে নিয়ে ঘুরে বেড়ায় তার আদরের ছোট্ট ভাইটিকে নিয়ে। সংসারের কাজে সীমার রাত দিন কেটে যায়। রুমা একটু বড় হয়েছে, মায়ের কাছে সেও হাত লাগায়। এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। দেখতে দেখতে ছেলে মেয়ে বড় হতে লাগলো। বড় মেয়ে অর্থাৎ রুমার বয়স যখন 16, তখন একদিন সীমা পাশের বাড়ির রমা দেবীর কাছে ছুটে যায় এবং খুবই হতাশার সাথে জানায়, দিদি, ছোট মেয়ে আজ ঋতুমতী হলো, কিন্তু বড় মেয়ের তো এখনো কিছু হলো না। কি হবে দিদি? শুনে রমা দেবী চিন্তিত হয়ে পড়েন। একটু ভেবে নিয়ে বলেন, এখনই এত চিন্তা করো না, শান্ত হও, শীঘ্রই ডাক্তার দেখাও। এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। রুমার বয়সই বা কত, সব ঠিক হয়ে যাবে। আর দেরি না করে সীমা আর তারাপদবাবু মেয়ে নিয়ে শহরের এক নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। ডাক্তারও দেখানো হলো, চিকিৎসাও চলল কিছুদিন, কাটাছেঁড়াও হলো। ডাক্তারবাবু যা যা করতে বললেন সবই করা হলো, কিন্তু রুমার কোনো পরিবর্তন হলো না। অবশেষে ডাক্তারবাবু জবাব দিলেন, এই মেয়ের কোনোদিন বিয়ে দিবেন না, নিজেদের কাছেই রাখুন, তাতেই মঙ্গল। আগেই বলেছি, পড়াশোনাতে রুমার একদমই আগ্রহ ছিল না, তাই সে আর স্কুলের গণ্ডিও পেরোতে পারল না। কি মনে করলেন সীমা আর তারাপদবাবু? মেয়ের বিয়ে দিবেন স্থির করলেন। কি আশা ছিল তাদের মনে কে জানি। মা বাবার মন তো হয়তো মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পদক্ষেপ নিয়েছিলেন। সম্বন্ধ দেখা শুরু হলো। পেয়েও গেলেন। ছেলের নাম রতন দাস। দেখতে মন্দ নেই, দেশের বাইরেও যেতে হবে না। ছেলের সরকারি চাকরি, ঘরবাড়ি ভালো, কিছুতেই মন্দ ছিল না। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তারাপদবাবু তার সাধ্যমতো যৌতুক দিলেন। রুমাও খুব খুশি। সে সব রকম কাজ জানা মেয়ে, তাই শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে সুবিধা হয়েছিল। কিন্তু 1 মাসও কাটল না। রতনের কাছে পরিবারের অন্য সদস্যরা জানতে পারল। তবুও রতন চেষ্টা করলো রুমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। নাম লেখানো হলো ডাক্তারের কাছে। ভাগ্যের কি চরম পরিহাস! সেই ডাক্তারের কাছে নাম পড়ল যাকে আগে রুমাকে দেখানো হয়েছিল। ডাক্তারবাবু রুগী দেখেই চিনতে পারলেন। একটু গম্ভীর স্বরে বললেন, এই পেশেন্ট তো আমার হাতের। আগেই তো বলেছিলাম একে বিয়ে দিতে না। যা ছিল এতদিন গোপন তা পরিষ্কার হয়ে গেল রতনের কাছে। মুখে আর সে কিছু বলল না। তারা বাড়ি ফিরে এলো। কাটল 2 সপ্তাহ। এদিকে তারাপদবাবুর বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়। এটা ওদের বাৎসরিক পুজো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই নিমন্ত্রিত। পুজোর আগের দিন রতন নিজে রুমাকে সঙ্গে করে এনে রেখে গেলেন। রাখার আগে বলে গেল, কাল সকালেই চলে আসব। সেই যে গেল, আর এলো না। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হলো, তাও অবসান হলো না। এক চোখ আশা নিয়ে রুমা তাকিয়ে থাকে। এই বুঝে এলো, একে একে ভাই বোনদের বিয়ে হলো। অবাক চোখে রুমা দেখে কত আনন্দ। তারই হাতে মানুষ করা ভাই বোন সংসার করছে। দুরারোগ্য ব্যাধিতে তারাপদবাবু ইহজগৎ ত্যাগ করলেন। সীমাও আজকাল আর তেমন সুস্থ থাকে না। মেয়ের ভবিষ্যৎ চিন্তায় তার মনে শান্তি নেই। দিন রাত একই ভাবনা, আমি চলে গেলে রুমার কি হবে? কিছুদিন পর তিনিও সব ভাবনার ঊর্ধ্বে চলে গেলেন। রুমার এখন দিন কাটে ভাইদের পরিবারে কঠোর পরিশ্রম করে, তার উপর ভাইপো ভাইজিদের দেখাশোনা করা।
সারাদিন এক ফোঁটা সময় নাই তার, তবু সামান্য ভুলে তাকে মুখ ঝামটা খেতে হয়। মুখে সে কোনো কথা বলে না, বললে কেই বা শুনবে তার কথা। যে ভাইদের সে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই ভাইদের কাছেই সে এখন গলক গ্রহ। বাড়িতে শুভ কাজ হলে সেখানে তার যাওয়া নিষেধ, ছোঁয়া বারণ, কারণ সে অলক্ষ্মী। কিন্তু কেন সে অলক্ষ্মী? কি তার দোষ? শরীরের ত্রুটির জন্য সে তো দায়ী নয়। সৃষ্টির কারণে সে যদি অসম্পূর্ণ হয়, সেই অসম্পূর্ণকে সম্পূর্ণ করা তো তার হাতে ছিল না। ভুল যদি কেউ করে থাকে, তাহলে তার বাবা মা করেছে। সেই ভুলের শাস্তি তাকে কেন পেতে হবে? কেন? কেন?